আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখেছেন যে আমি লিখছি যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন, এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটার মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি। কারণ এই অঘটনের যে কোনো মুহূর্তে, মানে এই মাসের ভেতর যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, এবং এটা যে কোনো মুহূর্তে হইতে পারে, এটা গ্যারেন্টি রাখতে পারেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে আরও কিছু যে নিউজগুলো বলছি, এগুলো পুরোটা শোনার পরেই আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে। এটা বুঝতে মনে হয় আপনাদের তখন আর কষ্ট হবে না। পরবর্তী আজকে যেই জন্য আবার আরেক রকম ভিডিও, যেটা যে কোনো মুহূর্তে অঘটনটা কি ঘটছে জানেন? বাংলাদেশ ভারত সীমান্তে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা এই দুই রাজ্যে 11 জন জঙ্গি ধরা হয়েছে। আর এই জঙ্গি যারা, মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি, এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ। এটা ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশে হয়েছে 2023 সালে। এই ইমাম মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে, এবং সেই জঙ্গি সংগঠনেরই 11 জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে। তো ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের গোয়েন্দারা, প্রশাসনিক যে কর্মকর্তারা আছে, এরা কিন্তু সার্বক্ষণিক চোখ রাখছিল। আর এই চোখ রাখার কারণেই এই নতুন জঙ্গি কাঠামো, যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা, এই কাফেলার আপনার 11 জনকে বিএসএফ ধরছে, এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই 11 জনকে ধরছে, এবং 11 জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই। ঢাকা থেকে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে, ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ। এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা, যে এই যে যেই 11 জনকে ধরছে, তার মধ্যে 3 জন বাংলাদেশি, বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী, যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা কম্প্রোমাইজ করছে, যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য। আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আইএমকে নেটওয়ার্ক, যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক, এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে। ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে, করে এই কাহিনীটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য, যেটা সব বারবার আমাদের ওই যে এনসিপি আলারাও বলছিল। আপনারা জানেন যে এনসিপি আলারাও বলছিল যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের এই সহযোগিতা করবো, এদেরকে দেশে আনবো, এদেরকে দেশে রাখবো, এদেরকে এই করব, ওদের প্রশিক্ষণ দিব। এখন যেটা বিএসএফ যেটা বের করেছে, সেটা হচ্ছে যে আপনার এই যে 11 জন ধরছে, এবং এই 11 জনের মধ্যে যে 3 জন বাংলাদেশি, এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আপনার জেএমবির সাথে সম্পর্ক। এই ইমাম মাহমুদ কাফেলা হচ্ছে যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত কে একটা সংগঠন। আর এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী। এবং ওখানে যে 2 জন বাঙালি ধরা হয়েছে, 3 জন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত 1 বছর যাবৎ ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপকে ওরা কাজ করছে, এবং বাংলাদেশের কিছু ছেলে পেলে আছে জিহাদি মনোভাবাপন্ন, এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে। আর ট্রেনিংয়ের সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রশস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে, যে অস্ত্রশস্ত্র তারা ইন্ডিয়ায় ঢুকছিল, সেগুলোরও অনেকগুলো অস্ত্রশস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে বিএসএফ। আর এই নেটওয়ার্কের পুরাটার শিকড় হচ্ছে যে বাংলাদেশ। মানে এরা বাংলাদেশে হচ্ছে যে মূল কাহিনী, এই নেটওয়ার্ক, এবং সীমান্ত পার হইয়া
রেডিক্যাল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো। এবং এই দুইজন ওমর এবং খালেদ, ওমর এবং খালেদ দুইজন যারা ওই 11 জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে, এই দুইজন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানের আইএস কর্মকর্তারাও ট্রেনিং দিছে পার্বত্য চট্টগ্রামে প্রায় 650 জিহাদি মৌলবাদী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা আছে কিছু, আর বাঙালি আছে ম্যাক্সিমাম। এর মধ্যে 80% বাঙালি, 10% রোহিঙ্গা এবং 10% ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার 2-3টা ওই সাইডের যে সন্ত্রাসী গোষ্ঠী, এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে। তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটা শিওর করছে, এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে, পিসিজেএসএস, এরা সশস্ত্র। এবং 2024 সালে 13 জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে, যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষে আহত অবস্থায় ছিলেন 2024-এর লাস্টে, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে, এটা 2024-এ। এবং গত পরশুদিন ধরা গেছে আরো 11 জন। এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী, এবং ওই যে আপনার গাজবাতুল হিন্দের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে ওরা গাজবাতুল হিন্দ করবেই। এই হচ্ছে যে এই যখন অবস্থা, তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে। এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে, তার মধ্যে বাংলাদেশি যে তিনজনের 2জনের নাম জানা গেছে, ওমর এবং খালেদ। ওমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার রেডিক্যালাইজেশন করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে। আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে। তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পর এক, এবং যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এখন কাউন্টার অ্যাটাক করতে পারে বাংলাদেশকে। এবং সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয়, কারো কিছু করার নাই, বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালাই দিছে, সেরকম হলে কারো কিছু করার নাই। যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তে টোটাল আপনার কারফিউটা জারি করছে। কারণ হচ্ছে যারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়েই এটা করছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি অস্ত্র শস্ত্র সহ বর্ডার ক্রস করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে। এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার গোমতী ও ধলাই জেলা সরাসরি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে এবং দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে। এবং আপনার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ যেটা, আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপি এর নেটওয়ার্কে ছিল ওরা। এবং ইউপিডিএফ কোনটা? ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে, যে ইউপিডিএফ তো অবশ্য 4টা। আপনার ভারত ইয়েতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে 4টা গ্রুপ আছে। জেএসএস আছে, সন্তুল আর্মার গ্রুপ, ওটা অবশ্য এখন নিষ্ক্রিয়। জেএসএস সংস্কারপন্থী গ্রুপ, ওরা এখন অস্ত্র হাতে নিছে। ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ, ওরাও অস্ত্র হাতে। ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ, ওদের কাছেও অস্ত্র আছে। কুকিচিনের কাছেও অস্ত্র আছে। এবং ইউপিডিএফ আরেকটা আছে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, সেনাবাহিনী প্রশিক্ষণ দেয়, সেনাবাহিনীর সদস্যরা ওই ইউপিডিএফ এর নাম দিয়ে বাকিগুলোরে মারে। সেই সেনাবাহিনীর অংশটা, সেনাবাহিনীর সেই লোকগুলাই এখন এই ইউপিডিএফই ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকার চেষ্টা করতেছে, এবং সেখানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই রিপোর্টটা পাওয়ার পরে এবং এই 11 জন ধরার পরে, এবং যে 2জন বাংলাদেশের নাম বললাম, ওমর এবং খালেদ যখন সরাসরি স্বীকার করলো যে ওরা ইউপিডিএফ এর অরিজিন কর্মী, এখন আইএমকে নেটওয়ার্কের সাথে যুক্ত, যেটা আপনাদের বললাম যে ইমাম মাহমুদ কাফেলা, এই সবগুলো জানার পরে, এবং তারা এটাও স্বীকার করলো যে তাদের ট্রেনিং সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হয়, এবং 1 বছর ধরে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 25 জন সেনা কর্মকর্তা বাই রোটেশন এদেরকে ট্রেনিং দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভেতরে, ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্ডিয়ার দিকে পাঠানো হচ্ছে। এগুলো সব রিপোর্ট
অলরেডি বাংলাদেশ সরকারের কাছে আছে, যেটার ভয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ডাকছিল, কারণ এই ঘটনা যখন চাউর হয়ে যাবে হয়তো এম্বাসির উপর আক্রমণ হইতে পারে। আবার ইন্ডিয়া হয়তো সমস্ত এম্বাসি সবগুলো ধরে ফেলতে পারে ওইখানে, এবং যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক এ পার্বত্য চট্টগ্রাম সহ ওই যে ঢাকা শহরে সেনাবাহিনীর একটা আছে না, ক্লাব আছে না, কি জানি ক্লাব, সেনা ক্লাব না কি, ওইটার ভিতরেও যে কোনো মুহূর্তে চালাইয়া দিতে পারে অ্যাটাক। এবং এই গ্রুপ পুরাটা কে চালনা করতেছে, পয়সা করে দিচ্ছে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখানে টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র দিচ্ছে। এই খবরের পরেই ইন্ডিয়ার নড়েচড়ে বসছে, এবং এই জন্যই বলছে আপনাদের যে কোনো মুহূর্তে, মানে এই মাসের যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। দেখতে থাকুন কি হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ ক্লাইম্যাক্সপূর্ণ শব্দ হলো গুপ্ত। বলা যায় গুপ্ত নিয়ে তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল আর বিরোধী দল জামাতের ছাত্র সংগঠন শিবিরের মধ্যে গত কয়েকদিনে বেশ কয়েক দফা চট্টগ্রাম ও ঈশ্বরদী সহ দেশের কয়েকটি জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। সবশেষ 23 এপ্রিল রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাকসুর নেতা এবি জুবায়ের ও মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতা কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকার পতনের পর বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি ও জামাত যেমন ছিল মাসতুতো ভাই, তেমনি শিবির ও ছাত্রদলের মধ্যে ছিল ব্যাপক হৃদ্যতা। আবার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাত বিএনপি যে হৃদ্যতা দেখা গিয়েছিল, তাতে এখনো অনেকে প্রশ্ন তোলেন সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায় সেটি আসলে মেকি বা লোক দেখানো কিনা। অবশ্য 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে বারবার আলোচনায় এসেছে গুপ্ত শব্দটি। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও বিরোধী পক্ষকে গুপ্ত বলে কটাক্ষ করা শুরু করেছিলেন নির্বাচনী প্রচারের সময় থেকেই। কিন্তু প্রশ্ন হলো, সেই গুপ্ত নিয়ে হঠাৎ করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তপ্ত হয়ে উঠেছে কেন? সরকার পক্ষের কেউ কেউ অবশ্য প্রশ্ন তুলেছেন, গুপ্ত বললে জামাত শিবির এতটা খেপিয়ে বাজায় কেন? তার চেয়েও বড় প্রশ্ন, সরকার ও তার বিরোধী ছাত্র সংগঠনগুলোর বিরোধ ও নেতৃত্বের লড়াইয়ে গুপ্ত তকমাটি যে এখন শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটির ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। জুলাই আন্দোলন এবং তার কিছুদিন পর পর্যন্ত বৈষম্য বিরোধী নেতারা রাজুতে আয় বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোক জড়ো করত, তারপর চালাতো মব। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ার পর হাসনাত সার্জিস্টরা ডাকলেও আর রাজুতে কারো সাড়া মিলত না। অবশ্য মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় যমুনার সামনে আন্দোলনের নামে বহু নাটক দেখা গিয়েছিল। 23 এপ্রিল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শাহবাগ থানায় জড়ো হওয়ার ডাক দিয়েছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, তার সেই ডাকের আধা ঘন্টার মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জুবায়ের। অবস্থা এমন বেগতিক ছিল, এক পর্যায়ে থানার ভেতরে আশ্রয় নেন জুবায়ের। ভিডিও ফুটেজে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দৌড়ানি দেওয়ার পরও কোনো শাস্তি না হওয়া এই জুবায়ের গণরোষ থেকে বাঁচতে ছাত্রদলের নেতাদের আশ্রয় চান। জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে খবর পেয়ে থানা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এক পর্যায়ে শাহবাগ থানার ভিতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেকের উপর হামলা করা হয়। এতে থানার ভিতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরও আটকা পড়েন। ইউনূসের আমলে এই ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা অনেকের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে মব সন্ত্রাস
চালালেও বিশ্ববিদ্যালয় ও ইউনুসের প্রশাসন ছিল নীরব। বরং যারা তাদের নির্যাতনের শিকার হতো সরকার তাদেরকেই গ্রেপ্তার করত। 23 এপ্রিল প্রথমবারের মতো নিজেদের মবের কারণে বাধার মুখে পড়ল ডাকসুর 2 নেতা। তবে সাম্প্রতিক সময় এক সময়কার মিত্র শিবির ও ছাত্রদলের মধ্যে এই যে বিরোধ, সেটির সূত্রপাত হয় গত 21 এপ্রিল। আর তার উপলক্ষ্য ছিল একটি শব্দ, গুপ্ত। ওদিন চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে 2 দফা সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়। ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনে আঁকা গ্রাফিতিতে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতা কর্মী ছাত্র শব্দটি মুছে দিয়ে সেখানে গুপ্ত লেখেন। এই ঘটনার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মামুন। ওই ভিডিও নিয়ে 21 এপ্রিল ক্যাম্পাসের 2 পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ হয়। এর পরদিন মানে 22 এপ্রিল বুধবার ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শিক্ষার্থীরা নতুন করে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলে গুপ্ত থেকে পানা চাই স্লোগান সম্বলিত গ্রাফিতি আঁকার কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান সহ বিভিন্ন স্লোগান লেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এমন দেয়াল লিখন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কন্যা জায়েমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি বাজে পোস্ট দেওয়ার ঘটনা ঘটলে পরিস্থিতি আরো গুরুতর হয়ে গেছে। শেষমেশ দেখা গেল প্রথমবারের মতো ডাকসু নেতারা, যারা এতদিন মব সন্ত্রাসের মাধ্যমে হামলা চালাতো, তারাই এবার রোষের শিকার হলেন। দর্শক, 2001 সালের নির্বাচনের আগে থেকেই বিএনপি জামাত ছিল হরিহর আত্মার সম্পর্ক। 4 দলীয় জোটের অংশ হয়ে জামাত ইসলামী প্রথমবারের মতো মন্ত্রিত্বের স্বাদও নিয়েছিলেন। স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে অভিযোগ থাকার পরও বিএনপি কখনোই জামাতের বিরুদ্ধে যায়নি। এমনকি 2024 সালের 5ই আগস্টের পর জামাত আর বিএনপির ছিল গলায় গলায় ভাব। ইউনূসের ডানে যদি বিএনপি থাকতো, বায়ে থাকতো জামাত। কিন্তু গত নির্বাচনের আগে থেকে হঠাৎ করে জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে গেলে গুপ্ত শব্দটি বেশ আলোচনায় উঠে আসে। বিষয়টি প্রথমে বিএনপির কয়েকজন নেতা বলল, যখন নির্বাচনী প্রচারণার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও গুপ্ত বলা শুরু করেন, তখন থেকে শব্দটি বেশ ভিন্ন মাত্রা পায়। গত 31শে জানুয়ারি সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেছিলেন, আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। ওই দিন তিনি আরো বলেন, যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম গুপ্ত, কারণ তাদেরকে গত 16 বছর দেখা যায়নি। তারা মিশেছিল 5 তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে তলে তলে। তারেক রহমান এই কথা বলার পরদিনই এক জনসভায় জামাতের আমির ও বর্তমান বিরোধী দলীয় নেতা বলেন, অনেকে তাদেরকে খোঁচা দেয় তারা নাকি গুপ্ত নাকি সুপ্ত। লজ্জা, নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি জামাতকে গুপ্ত বলেন, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? 2001 সাল থেকে যে জামাত ছিল বিএনপির 1 নম্বর সঙ্গী, হঠাৎ করে বিএনপি প্রধানের মুখ থেকে এমন গুপ্ত বলে সরাসরি আক্রমণ জামাতকে রাজনীতির মাঠে ভাবিয়ে তোলে। নির্বাচনের পরেও তারেক রহমান তার নতুন রাজনৈতিক প্রতিপক্ষকে গুপ্ত বলে কটাক্ষ করেছেন। গত 4 ফেব্রুয়ারি তিনি বলেছেন, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। প্রশ্ন হলো, তারেক রহমান তার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুকে কেন গুপ্ত বলে কটাক্ষ করছেন? তার এই গুপ্ত ডাকা নিয়ে কেনই বা রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষ মারমুখী অবস্থানে চলে গেল? আবিধানিক অর্থে শব্দটির অর্থ গোপন বা লুকানো। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ একটি গোষ্ঠীর দীর্ঘকালীন রাজনৈতিক কৌশলকে ইঙ্গিত করে শব্দটি ব্যবহার হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আন্ডারগ্রাউন্ড বা গোপন তৎপরতা নতুন নয়। 1974 সালের পূর্ব বাংলার সর্বহারা পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জাসদ ও গণবাহিনী, সাম্যবাদী দলসহ বেশ কিছু দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সায়েদ আবুল আল মওদুদীর নেতৃত্বে 1941 সালে জামাতে ইসলামের প্রতিষ্ঠার পর থেকে দলটি 5 বার নিষিদ্ধ হয়।
সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 2024 সালের 1 আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইনে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কোনো দল বা সংগঠনকে নিষিদ্ধ করা হলে সে দলটি আর প্রকাশ্যে রাজনীতি করার আইনি বৈধতা হারায়, ফলে তাদের গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। তবে শিবির তো এখন আর নিষিদ্ধ নয়। ডাকসু সহ দেশের 5টি ছাত্র সংসদে তারা জিতেছে, তাহলে কেন এখন গুপ্ত শব্দটি মূলত ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে ব্যবহৃত হচ্ছে? সংগঠনটির কয়েকজন কর্মী আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন। 2024 সালের 5 আগস্টের পর তাদের আসল পরিচয় বা নতুন রাজনৈতিক অবস্থান সামনে আসার পর গুপ্ত শব্দটি রাজনৈতিক মহলে বিদ্রুপ ও সমালোচনার হাতিয়ার হয়ে ওঠে। অবশ্য শিবিরের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্যের সময় টিকে থাকার জন্য তাদেরকে কৌশলগত ছদ্মবেশ নিতে হয়েছিল। তবে সমালোচকরা একে ভিন্ন নজরে দেখছে। অভিযোগ রয়েছে, শিবিরের কর্মীরা ছাত্রলীগের গুপ্ত থেকে তাদের আশ্রয় প্রশ্রয়ে তাদের মতোই অন্যায় করে বেরিয়েছে, অন্যায় সুবিধা ভোগ করেছে। 2024 সালের আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আসে। এতে সভাপতি হিসেবে সাদিক কায়েম ও সেক্রেটারি হিসেবে SM ফরহাদের নাম দেখা যায়। পরবর্তীতে 2025 সালে ডাকসু নির্বাচনে জিতে সাদিক কায়েম ভিপি হন। তবে তার একটি পুরনো ভিডিওতে দেখা যায় সূর্য সেন হলে নৌকা নৌকা বলে স্লোগান দিচ্ছেন ও সেলফি তুলছেন সাদিক কায়েম। অন্যদিকে ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে 2022 সালে ঘোষিত কমিটিতে